আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শিবিরের নেতা সাদেক কায়েমের মুখে কিছু কথা শুনলাম। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবসে তার মুখে কিছু কথা শুনলাম যেগুলো শুনে একটু অবাক হতে হয়। প্রথমত সে মুক্তিযোদ্ধাদের প্রশংসা করেছে। বলেছে তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। শিবিরের নেতার মুখে এই কথা ওয়েলকাম। যখন যে ভালো কথা বলবে সে আমার যতই অপছন্দের হোক, সে যদি তার ভুল বুঝে সঠিক কথাটি বলে প্রশংসা করব। সাদেক কায়েম মুক্তিযোদ্ধাদের দেশের শ্রেষ্ঠ সন্তান ঘোষণা করল। ঘোষণা এজন্য বলব যে এতদিন পর্যন্ত তো জামাত মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করতে জানেই না। মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করে কখনো কোনো কথাও বলেনি। মুক্তিযুদ্ধকে সম্মান করে কখনো কোনো কথা বলেনি। কিন্তু আ সাদেক কায়েম বলল। সাদেক কায়েম আ বলল যে দেশের বুদ্ধিজীবীরাই আমাদেরকে ১৯৭১ এ মুক্তিযুদ্ধে আমাদেরকে পথ দেখিয়েছেন। তারাই দেশের শ্রেষ্ঠ সন্তান এবং মুক্তিযুদ্ধের সময় তারা দেশের মানুষের ইনসাফের কথা বলেছে। এগুলো এট লিস্ট নতুন প্রজন্ম জামাত অর্থাৎ শিবিরের নেতার মুখে এই কথা শুনে ভালো লেগেছে। কিন্তু এখানে মতলব আছে কিনা সেটার কথা। কারণ এগুলো জামাতের মূল আইডিওলজির সাথে যায় না। তাহলে জামাতের আইডিওলজি কি চেঞ্জ হচ্ছে? আপনারা জানেন যে জামাতের প্রতিষ্ঠাতা আবু আলা মওদুদী এবং মওদুদীর ফিলসফি মূলত খেলাফত। মওদুদীর যদি আপনারা আম ওর কিং ফয়সাল অ্যাওয়ার্ড নেওয়ার সময় তার যেই চিঠি আছে, সে অসুস্থ ছিল বলে নিজে সশরীরে পুরস্কারটা নিতে পারেনি। ১ম কিং ফয়সাল অ্যাওয়ার্ড তাকে দিয়ে শুরু করা হয়েছিল। তো সে সেই সময় চিঠিতে খেলাফতের ইঙ্গিত দিয়েছিল এবং তার সমস্ত লেখায় সেই খেলাফতের কথাই বলেছে এবং মওদুদিবাদে বিশ্বাস করলে, জামাতের মূল প্রিন্সিপালে বিশ্বাস করলে, তারা তো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিশ্বাস করার কথা না। স্বাধীন বাংলাদেশে তারা বিশ্বাস করার কথা না। কারণ তারা খেলাফতের জোশে বিশ্বাস করে। তাদের বন্ধু হবে পাকিস্তান, ভারত হবে তাদের শত্রু রাষ্ট্র। কিন্তু একটি কথা জামাতি নেতাদের মুখে শোনা যাচ্ছে যে বিএনপির সঙ্গে ভারতের আঁতাত হয়ে গেছে। এখন কি তারা এই ভারতকে খুশি করার জন্য এই কথা বলল কিনা শিবিরের এই নেতা, সেটাও আসলে ভাববার বিষয়। কারণ জামাত এমন একটি দল যাদের ব্যাপারে সাবধান থাকা উচিত। কারণ ক্ষমতার জন্য জামাত সবার সাথে আঁতাত করতে পারে। এটা ইতিহাসে প্রমাণিত সত্য। এবং তাদের যে আইডিওলজি সেখানে তারা কম্প্রোমাইজ করতে পারে। যেমন নারী নেতৃত্ব মেনে নেওয়া ইত্যাদি। খালেদা জিয়ার সময় আপনারা সেটা জানেন। অন্য সময় তারা নারীদের নেতৃত্বের কথা বিশ্বাস করে না। এবং তারা খেলাফতে বিশ্বাস করে। যেভাবেই দেখেন না কেন। তাই হঠাৎ করে বুদ্ধিজীবীদের প্রশংসা করা, মুক্তিযুদ্ধের প্রশংসা করা জিনিসটা ভাববার বিষয়। প্রথমত থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিতেই হয়। যেহেতু এসব কথাই আমরা বলে আসছি। কিন্তু এর পাশাপাশি কিছু দায়িত্ব যে রয়ে যায় সাদেক কায়েম, কিছু দায়িত্ব রয়ে যায়। সেটা হচ্ছে যারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, এখন যদি ওই ইল্লুর মতো বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে ভারত, এই কথা যদি বলে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো না। বুদ্ধিজীবী হত্যার পেছনে মতিউর রহমান নিজামী ওরা জড়িত ছিল। আলী হাসান মুজাহিদ ওরা আলবদর গঠন করেছে। রাজাকারদের রসদ জুগিয়েছে। মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে বা স্বাধীনতাকামী মানুষদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে তাদেরকে একদিকে আমি প্রশংসা করবেও, আরেকদিকে বলব মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীরা শ্রেষ্ঠ সন্তান। এটা তো যায় না একসাথে। আল্লাহ কোরআনেও বলেছেন যে, "সত্যের সাথে মিথ্যা তোমরা মিশ্রণ করো না, আর জেনে শুনে সত্য গোপন করো না।" তাহলে সাদেক কায়েমের উচিত হবে যে আরেকটু বলা যে, জামাতের নেতারা যারা স্বাধীনতা যুদ্ধের সময় ৭১ এ স্বাধীনতা যুদ্ধের সময় যারা আমাদের যোদ্ধাদের হত্যা করেছে, চৌধুরী মইনুদ্দিনের মতো যারা কিনা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, তাদের সেই সকল নেতাদের জামাত ডিসওন করছে এবং তারা অন্যায় করেছে, ভুল করেছিল। অর্থাৎ গোলাম আজম সহ। একদিকে গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমিকে জামাতের আদর দেখাবে জামাত। আরেকদিকে সাদেক কায়েম শিবিরের নেতা বলবে, মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীরা আমাদের শ্রেষ্ঠ সন্তান।
মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ সন্তান, ২ টা যায় না। এটা হচ্ছে স্ববিরোধী কথা, আনক্লিয়ার, সত্যের সাথে মিথ্যা মিশ্রণ। তাই জামাতকে যেটা করতে হবে এবং শিবিরকে স্পষ্ট তাদের অবস্থানটা ক্লিয়ার করতে হবে এবং তাদেরকে কনডেম করতে হবে যে ১৯৭১ সালে গোলাম আজম, আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, চৌধুরী মইনুদ্দিন সহ যারা মুক্তিকামী মানুষদের বিরুদ্ধে অবস্থান করেছিল, তাদের অ্যাক্টিভিটিস কে তারা কনডেম করে এবং গোলাম আজমের ছেলে আয়না ঘরে ছিল না সে লোহার ঘরে ছিল, সেটার চাইতে বড় কথা হচ্ছে গোলাম আজমের ছেলে যে বেফাঁস কথাবার্তাগুলো বলে ব্রিগেডিয়ার আজমি, সে বেশ কিছু বেফাঁস কথা বলেছে। যেমন আমাদের স্বাধীনতার সংগীতকে পাল্টে দিতে হবে। ২ দিন পরে বলবে আমাদের পতাকা পাল্টে দিতে হবে। এই সকল মানুষকে অর্থাৎ ব্রিগেডিয়ার আজমির মতো মানুষকে জামাত ডিসওন করতে হবে এবং শিবির এদেরকে কনডেম করতে হবে যে এরা জামাতের কেউ না। এখন জামাতের একটা স্বভাব আছে। জামাতের যখন সুবিধা হয় জামাত কাছে টানে এবং যখন জামাত দেখে বেশি গন্ডগোল, জামাত বলে দেয় এটা আমাদের কেউ না। এটা জামাতের কিন্তু অভ্যাস। তাই সাদেক কায়েম একদিকে যা বলেছে কনগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। কিন্তু এর পাশাপাশি জামাতকে ওই বিকৃত খেলাফতি যে চিন্তাভাবনা এর থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সকল প্রতিবেশীদের সঙ্গে বন্ধু ভাবাপন্ন সম্পর্ক রাখতে হবে। মুসলিম বিশ্বের সঙ্গেও বন্ধুত্ব সম্পর্ক রাখতে হবে এবং ১৯৭১ এ পশ্চিমা পাকিস্তানে যে আমাদের হত্যা করেছিল, এই বিষয়টিকে ক্লিয়ারলি কনডেম করতে হবে এবং বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা দেখাইতে হবে। কিন্তু তাদের ভেতরে যখন আমি দেখি যে ব্যারিস্টার শাহরিয়ার কবিরের মতো মানুষ যে কিনা বঙ্গবন্ধুকে অপমান করে, তারা জামাতের ভিতরে থাকে। আবার জামাত বলবে যে সাদেক কায়েম বলবে মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধাদের সম্মান করবে। এটা যায় না তো। তাহলে শিবিরকে জামাতের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। শিবির বলতে আলাদা একটা সংগঠন। এবং শিবিরের অতীতে যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল তার জন্য শিবিরকে ক্ষমা চাইতে হবে। দ্যাট শুড বি এনাফ ফর নাও। এটা কি সাদেক ক্যাম্প করবে? এগুলো কি এই সকল পদক্ষেপগুলো কি নেবে? যে শাহরিয়ার কবির যা বলেছে সেটা শুধু তার একার কথা বললেই চলবে না। এটাকে তারা ধিক্কার জানায়। সাদেক ক্যাম্প বলুক এই কথাগুলো স্পষ্ট যতক্ষণ না করবে, শিবিরের নেতার এই কথা পেছনে কোন মতলব আছে বলে ধরে নেব। কারণ জামাত মতলবে চলে। এটা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা। সুতরাং নতুন সুর একদিকে ভালো, কিন্তু আরেকদিকে we have to be very careful about this. কারণ এই বিষয়গুলো ক্লিয়ার না করা পর্যন্ত সাদেক কায়েমের এই কথাতে এত খুশি হওয়ার কিছু নাই। এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক। এখন আমি বলি এটা তো বিএনপির কোন নেতার স্টেটমেন্ট না। ১-১.৫ ঘন্টার মধ্যে ফেসবুকে দিয়ে দিলেন, তার মানে কি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনির মতো অবস্থা না? আপনি ঘোরার আগে গাড়ি জুড়িয়ে দিলেন। অনেকদিন ধরেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার যমুনায় তার অনুগত সকল রাজনৈতিক দলগুলো লালু ভুলু কালু মালু বলে ডেকে কমলার জুস আর ফিরতে ফিরতে কথিত ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সমুন্নত রাখার শপথ করানোর সুযোগটি পাচ্ছিলেন না। ইনকিলাব মঞ্চ নেতা ওসমান হাদিকে হত্যা চেষ্টা ইউনূসকে সে সুযোগটি করে দিয়েছে। মজার ব্যাপার হলো ইউনূস মহাজন যমুনায় যাদেরকে ডেকেছেন তাদের মধ্যেই হাদিকে হত্যা চেষ্টাকারীরাও আছে, এটা মানুষই বলছে। সরকার কান পাতলে ঠিক এই কথাটি শুনতে পেত, কিন্তু সরকারের নাকি পেটটা ছাড়া আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই, কান তো নাই। কান থাকলে তো শুনতে পেত। সরকার কেবলমাত্র জনগণের জান মাল অর্থ খাওয়ার জন্য পেটটা নিয়েই টিকে আছে। অত্যন্ত সুন্দরভাবে এখন গুলিবিদ্ধ হাদি ইউনূস সরকারের পেটে ঢুকে গেল। যমুনায় লালু ভুলু কালুরা গিয়ে বৈঠক করে জুস খেয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিয়ে বেরিয়ে এলো সকাল সকাল। এরপর হাদি মরুক বাচুক কার কি এসে যায়। হাদিকে হত্যা চেষ্টা আবার লালু ভুলু কালুদের একত্রিত করে দিয়েছে। এটাই তো অনেক অনেক না, কি বলেন? দাঁড়ান, আরো কিছু আছে, চলুন শোনা যাক বাকি কথা। ছবিটা একটু ভাবুন তো ঠান্ডা মাথায়। একদিকে হাসপাতালে লাইফ সাপোর্টে পড়ে আছে এক তরুণ যার মাথার ভেতর বুলেট, অন্যদিকে যমুনার নরম সোফায় বসে অভূতপূর্ব নির্বাচন, জুলাইকে ওন করা, ষড়যন্ত্র নস্যাৎ করার ভাষণ, যাকে গুলি খাইয়ে এই রাজনৈতিক নাটকের নতুন দৃশ্য সাজানো হলো সেই হাদি। আর যারা সেই গুলিকে পুঁজি করে ফ্রেম বানাচ্ছে
তারা সেই লালু ভুলু কালুর দল, যারা প্রতিটি রক্তপাতকেই নিজেদের এজেন্ডার জ্বালানি বানাতে অভ্যস্ত। গত 1 বছরে আমরা দেখেছি সেটা। দেশে কিছু ঘটা মাত্র এই ইউনূস ডাক পাড়ে যমুনা থেকে, কোথায় আমার লালু ভুলু কালু মালু, আর লেজ নাড়তে নাড়তে সবাই গিয়ে যমুনায় ঢোকে, জুস পান করে, আর বেরিয়ে এসে টিভি ক্যামেরার সামনে সেই 1 বছর ধরে বলা কথার পুনরাবৃত্তি করে। বেশ একটা ফটো সেশন হয় এবং ইউনূস সরকার যমুনায় বসে হাসে আর হাদিদের গিলে ফেলা পেটে হাত বুলায়। ইউনূস সরকার খুব সচেতনভাবে এই হামলাকে আওয়ামী লীগের ঘাড়ে তুলতে চায়, কিন্তু সরাসরি বলতে পারে না। তাই কি করে, দেশের গোয়েন্দা সংস্থার আগে বিভিন্ন অ্যাক্টিভিস্ট, অ্যানালিস্ট, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, মানে এদেরকে দিয়ে ফেসবুকে রায় দিয়ে দেওয়ায় এটা নাকি সাবেক ছাত্রলীগ নেতা করেছে, মানে আওয়ামী লীগই করেছে। অথচ যে মানুষটাকে এখন ছাত্রলীগের ব্যানারে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, সে জুলাই পরবর্তী সন্ত্রাস আর থানা দখলের সময় অস্ত্রসহ ধরা পড়ে, পরে আবার জামিন নিয়ে বেরিয়ে ইনকিলাব অফিসে ঢুকে যায়, হাদির সাথেই উঠে বসে, মিটিং মিছিলে যায়। তখন কিন্তু কেউ তাকে লীগের দালাল বলে চিহ্নিত করেনি, কেউ মাস্ক দেখে চিনতে পারেনি, তখন ছবি তুলতে আপত্তি ছিল না। তখন তো মাস্ক ছিল না, মাস্ক তো গতকাল মানে যখন হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে তখন পড়েছে। এখন হঠাৎ সব জানাজানি, সব বোঝাবুঝি, কিন্তু প্রশ্নটা কেউ করে না, তাহলে এতদিন তাকে গ্রেপ্তার করতে কে ঠেকিয়েছিল? এতদিন তাকে ছাত্রলীগ বলে গ্রেপ্তার করা হয়নি কেন? এতদিন মানে তাকে ছাত্রলীগ বলে কেন সাজা দেওয়া হয়নি? মানে গল্পে যে ফাঁক থেকে যায় ভাইরা আমার, তাই না? গত বছর 400-র কাছাকাছি থানা ভাঙচুর আর অস্ত্র লুট হয়েছে, যার সামান্য অংশ উদ্ধার হয়েছে, বাকিটা বাতাসে ভাসছে। তখন রুষ্ট হবে ভেবে এই ইন্টেরিম ছাড় দিয়েছিল। এখন সেই ছাড়ের দাম দিচ্ছে পুরো জাতি, পুরো দেশ। যে রাষ্ট্র নিজের থানার অস্ত্র ফেরত আনতে পারে না, সে রাষ্ট্র প্রার্থীর নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে? আর সত্যি কথা বলতে কি, এই ইন্টেরিম কখনোই সত্যি চেষ্টাটা করেনি, কারণ এই অস্ত্র কার হাতে আছে সেটা তারা খুব ভালো করে জানে। সেই হাতগুলো এখন তাদের রাজনৈতিক দর কষাকষির অংশ। একে বলে নিয়ন্ত্রিত অরাজকতা। সাদিক কায়েমদের চেহারা ভাসে আপনার চোখে ভাইরা? আচ্ছা থাক, ভাসুরের নাম মুখে নিতে নেই, তওবা তওবা। হাদির উপর গুলি সেই অরাজকতার দ্বিতীয় গিয়ার। প্রথম গিয়ার ছিল জুলাইয়ের সন্ত্রাসী মব, যেখানে গণতন্ত্রের নাম করে যা যা হয়েছে তার বড় অংশই ছিল মেটিকুলাস ডিজাইন, টার্গেটেড স্নাইপার শুট আর সংগঠিত লুণ্ঠন। এখন সেই একই স্কুলের গ্রাজুয়েটরা, প্রাক্তন ছাত্রলীগ অ্যাক্টিভিস্ট, জুলাই যোদ্ধা, জুলাই জিহাদি বিভিন্ন ব্যানারে ঘোরাফেরা করছে। হাসনাত, সার্জিস, সাদিক, দাউদ, একসময় ছাত্রলীগের তকমা গায়ে লাগিয়ে যাদের দিয়ে আওয়ামী লীগকে বিতর্কিত করা হয়েছিল, আজ তারা অন্য ক্যাম্পের তারকা সৈনিক এক একজন। টিভিতে বসে ফেসবুকে লাইভ দিয়ে গর্ব করে বলে তারা নাকি তখনই ভেতর থেকে আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে যোগ দিয়েছিল আওয়ামী লীগে। অর্থাৎ গল্পটা হলো গিয়ে, যখন তারা ক্ষমতাসীন আওয়ামী লীগের দলের লুঙ্গির নিচে ছিল তখনও মূল সুতো অন্য কারো হাতে ছিল, আর আজ যখন তারা ফ্যাসিবাদ বিরোধী শিবিরে, তখনই সেই সুতো রাজনৈতিক গোয়েন্দা এবং বিদেশি ডিপ স্টেটের হাতে। হাদি আর মাসুদ এসব স্টকের অংশ। কখন কোথায় এই স্টক খেলা হবে, কখন কাকে দিয়ে কাকে মেরে ফেলা হবে, সেটা ঠিক করে যারা বিরাজনীতিকরণের ফর্মুলা লিখছে। ফর্মুলা 1 ছিল বিচারবিহীন ওয়ার অন টেরর, ফর্মুলা 2 হলো সবাই খারাপ, সবাই হত্যাযোগ্য, এমন একটা মানসিকতা তৈরি করা। এই প্রেক্ষাপটে হাদির ওপর গুলি কাকে কি সুবিধা দিল সেটা একটু ঠান্ডা মাথায় ভাবা দরকার, যেটা আসলে সকালের ভিডিওতে কিছুটা বলেছি। আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা এমন যে এই 14 মাসে তাদের কর্মীরা গণহত্যা, খুন, গুম, বুড়িগঙ্গা থেকে লাশ সবকিছুর শিকার হয়েছে। তাদের কেউ দ্রুত জামিন পায়নি, বরং পায়নি বলেই সংগঠনটা ভাঙাচোরা। এই অবস্থায় আওয়ামী লীগ দিনের আলোতে রাজধানীতে বসে ইনকিলাব মঞ্চের মতো ছোট প্ল্যাটফর্মের এক নেতাকে মারতে যাবে, এটা পাগলেও বিশ্বাস করবে না, এবং যারা বিশ্বাস করে তারা রাজনৈতিকভাবে নির্বোধ। কাজেই যে গল্পটা বানানো হচ্ছে লীগের সাবেক লোক মানে কাজও লীগ করেছে, এই সরলীকরণটা ভীষণ ইচ্ছাকৃত এবং মানুষ খাচ্ছে না, একদমই খাচ্ছে না। এদিকে আদালতের নথি দেখাচ্ছে যাকে এখন মূল শুটার বলা হচ্ছে, সেই ফয়সাল করিম মাসুদকে অস্ত্র মামলায় জামিন দিয়েছে হাইকোর্টের বেঞ্চ খুব দ্রুততার সঙ্গে। একবার 6 মাস, আরেকবার 1 বছর, মানে 2 দফায়। সে বিচার বিভাগের কৃপায় বেরিয়ে এসে হাদিদের সঙ্গে রাজনীতি করেছে, মিছিলে গেছে, অফিসে ঘুরেছে, বৈঠক করেছে, অনেক ছবি দেখতে পাচ্ছি আমরা। হাসনাত কায়েমের সঙ্গেও তার চা খাওয়ার ছবি আছে, একই শার্ট পরা, যে শার্ট পরে পুলিশ তাকে ধরেছিল। আর আজ যখন গুলি করেছে বলে অভিযোগ উঠছে, তখন দায়টা কেন ছাত্রলীগ আর আওয়ামী লীগের ঘাড়ে বলুন তো, বলুন প্লিজ। ইউনূস সরকারের নিজস্ব বিচার বিভাগ, যার জামিন দেয়, যার ওপর গোয়েন্দাদের নজরদারি থাকে, তাকে নিয়ন্ত্রণের ব্যর্থতা কি কেবল তার পুরনো রাজনৈতিক পরিচয় দিয়ে আপনি সেরে দিতে পারবেন? তাও আবার লুঙ্গির নিচে আশ্রয় নেওয়া, ফেক পরিচয় গ্রহণ করে আসল পরিচয়ে পুরনো সংগঠনকে বিবস্ত্র কর্নেওয়ালারা। মাসুদ তো তাই না? ইউনূস সরকারের জন্য তো এটা নিঃসন্দেহে সুবিধাজনক একটা খেলা।
একদিকে উচ্চবিত্ত বখাটে বুদ্ধিজীবী আর এনজিও মিডিয়া গোষ্ঠী গত 1.5 বছরে এমন এক নেরেটিভ দাঁড় করিয়েছে যে কেউ আওয়ামী লীগের আশেপাশে থাকলে হত্যাযোগ্য, তার বাসায় আগুন দেওয়া যাবে, 32 পুড়িয়ে দেওয়া যাবে, মানে সেটা নাকি গণ অভ্যুত্থানের উপজাত। তার স্ত্রী সন্তানদের উপর পাশবিক হামলা হলে সেটা নাকি রাগের বহিঃপ্রকাশ, ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা নাকি কি যেন প্রোপাগান্ডা সচিব বলেছিল, ভুলে গেছি, প্রেসার গ্রুপ। অন্যদিকে একই বুদ্ধিজীবী এখন ঠান্ডা মাথায় মেনে নিচ্ছেন এই ইন্টারিম যেভাবে সন্ত্রাস আর সন্ত্রাসী মবকে বৈধতা দিয়েছে তাতে এখন পুরো দেশটাই হত্যাযোগ্য স্পেস হয়ে গেছে। আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, নিরীহ ভোটার হন, একদিন আপনার মাথায়ও স্নাইপারের লাইন পড়তে পারে। আমার প্রশ্নটা আপনাদের কাছে এবং গুরুত্বপূর্ণ মনে করে প্রশ্নটি নিয়ে ভাববেন আশা করি। যদি কোনো পক্ষ বছরের পর বছর ধরে একটি দল বা রাজনৈতিক শক্তিকে ফ্যাসিস্ট বলে ঘোষণা করেন, তাদের উপর যে কোনো সহিংসতাকে বৈধ করে তোলেন, ভোটের অধিকার কেড়ে নেওয়াকে বিপ্লব বলে বিক্রি করেন, তাহলে আপনি আসলে নিজের জন্যই একদিন সেই ভয়ঙ্কর গর্তটা খুঁড়ে গেলেন ভাইজান। আজকে আপনি সিলেক্টিভ নিন্দা জানিয়ে ভাবছেন দায়টা সবই অন্যের, কিন্তু সত্যি হলো আপনি যে মবকে তৈরি করেছেন সেই মব জানে না কোন মুখ আওয়ামী লীগের, কোন মুখ বিএনপির, কোন মুখ বখাটে বুদ্ধিজীবীর। তারা শুধু জানে মারতে পারলেই ন্যায় বিচার, লুট করতে পারলেই বিপ্লব। এই হাদিকে কেন্দ্র করে, হাদির উপর মানে গুলি করাকে কেন্দ্র করে আপনি অলরেডি আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, মাসুদ কামালের মতো বিশ্লেষকদেরকে হত্যাযোগ্য করে তুলছেন। শাওনের নামে আপনি পোস্ট দিচ্ছেন, ভয়াবহভাবে মানে ভীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি তো মনে করছি যে সরকারের উচিত অবিলম্বে এদের নিরাপত্তা নিশ্চিত করা, যে কোনো মুহূর্তে তাদের উপর হামলা হবে। এটা আমি দেখতে পাচ্ছি এদের উস্কানিতে। আবার যমুনার মিটিং এ ফেরত যাই। হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই যাদের ডাকা হলো তারা কারা? বিএনপি, জামায়াত, এনসিপি, ইনকিলাব মঞ্চ, মানে লালু ভুলু কালু মালু সবাই উপস্থিত। টেবিলে ভাষণও প্রস্তুত। জুলাই অভ্যুত্থানকে খাটো করার ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে, নির্বাচন বানচাল চক্রান্ত বন্ধ করতে হবে, চক্রান্ত চলছে, আমরা ঐক্যবদ্ধ থাকব, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। কথাগুলো শুনতে কিন্তু খুব ভালো, কিন্তু রক্ত কেউ দেখে না, দেখে কেবল রাজনৈতিক ক্যাপিটাল। হাদির ওপর গুলিকে তারা আবার জুলাই বয়ানের অংশ বানিয়ে ফেলছে, যেন এই হামলাও আসলে সেই তথাকথিত অভ্যুত্থানের ধারাবাহিকতা, তার বিরুদ্ধে নাকি নতুন ষড়যন্ত্র। এখানে ইউনূস খুব সচেতন এবং তার চালাকিটাও খুব পরিষ্কার। তার কোনো রাগঢাক নেই। তিনি জানেন এই ঐক্য ভাঙলে তার পায়ের নিচের মাটি সরে যাবে। তাই একদিকে তিনি বলছেন বড় শক্তি কাজ করছে, প্রশিক্ষিত শুটার মাঠে নেমেছে, অন্যদিকে সেই বড় শক্তির নাম কখনোই উচ্চারণ করছে না, কারণ ওই শক্তির একটি অংশ তার নিজের স্টেক হোল্ডার গ্রুপের ভেতরে বসে আছে। জামায়াতের সহজ সরল নেতারা ইতিমধ্যে বলে দিয়েছে তারা আগে গণভোট এবং পরে নির্বাচন চেয়েছিল। নির্বাচন গণভোট একদিনে করার আইডিয়াটা কোথা থেকে এসেছে সেটা কারো অজানা নয়। আরেকদিকে বিভিন্ন মুখে মুখে ঘুরছে যে 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং এর প্ল্যান, জাতীয় বক্তব্য। এগুলো ডিপ্লোম্যাটিক ভাষা নয়, এগুলো সিমটম, অর্থাৎ ভেতরের রোগ বাইরে বেরোনোর লক্ষণ। গণরাশিদের মতো নেতারাও নাকি এই তথ্য জানে, ভাবুন একবার। আমার তো মনে হয় প্ল্যানটা খুব স্পষ্ট এবং পরিষ্কার। নির্বাচনের হাওয়া তোলা হবে, মাঠ গরম করা হবে, কিছু জায়গায় লক্ষ্যভিত্তিক খুন গুলিবর্ষণ হবে, তার দায় পুরোটাই আওয়ামী লীগের কাঁধে চাপানো হবে। তারপর বলা হবে দেখুন এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়, তাই গণভোটটা একমাত্র উপায় হিসাবে স্বীকৃতি দিতে হবে। শুধু গণভোট হবে মানে ফেব্রুয়ারি 12 তারিখে। সেই গণভোটের ওপর ভর করে সংবিধানের কাটাকুটি হবে, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আরো সাংবিধানিক করে ফেলা হবে। দুই দলের বাইরে নতুন রাজনৈতিক আর্কিটেকচার, সব এই প্যাকেজে ঢুকে যাবে। এই পুরো খেলায় হাদিদের জায়গাটা কোথায়? খুব সহজ, তারা হলো ব্যবহারযোগ্য, নষ্টযোগ্য পণ্য, রাজনৈতিক দুর্বৃত্ত। কখনো ছাত্রলীগের নাম লাগিয়ে, কখনো ইনকিলাব মঞ্চের ব্যানারে, কখনো জুলাই যোদ্ধা ব্র্যান্ডে, তারা সবাই একই স্টকে রাখা হয়েছে। যখন যাকে দরকার তাকে নিয়ে এসে ভাঙিয়ে খাওয়া হবে। আপনি একদিন যাদের দিয়ে থানা ভাঙাবেন, আর একদিন তাদের দিয়ে প্রতিপক্ষের প্রার্থীকে মারাবেন, তৃতীয় দিন তারা মরে গেলে কাঁদবেন, আর চতুর্থ দিন সেই লাশ নিয়ে রাজনীতি করবেন। খুব সুন্দর খেলা, কিন্তু দুর্দান্ত খেলা। আর আপনি যদি সেই বুদ্ধিজীবী হন যিনি একসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিরোধী সংগ্রামের নামে এই সহিংসতাকে তাত্ত্বিক বৈধতা দিয়েছেন, আজ আপনি দেখছেন আপনার নীরবতা আপনাকে হত্যাযোগ্য করে তুলছে। আপনি যদি সেই মিডিয়া হন যে জুলাইয়ের দঙ্গলকে, জুলাইয়ের মবকে জনতার অভ্যুত্থান লিখে হেডলাইন করেছেন, আজ আপনাকে কেউ বিশ্বাস করছে না যখন আপনি হাদির হত্যা চেষ্টার বিচার দাবি করছেন, কারণ আপনি নিজের হাতে বিচারহীন বাংলাদেশের নৈতিক বুননটাকে ছিঁড়ে ফেলেছেন। শেষ করি, ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে। আমার কথা হলো দেশের পরিস্থিতি ইউনূস মহাজনের পচা মাথা থেকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে হাদিরা মরবে, মাসুদরা গুলি করবে, ফেসবুকের প্রোপাগান্ডিস্টরা রাতারাতি দোষী নির্ধারণ করবে, আর যমুনার ঠান্ডা ঘরে বসে লালু ভুলু কালুরা জুস খেয়ে ঐক্য, জুলাইকে ওন করা, ঐতিহাসিক নির্বাচনের মুখস্থ বুলি আওড়াবে।
রাষ্ট্র তার পেট নিয়ে টিকে থাকবে, বিচারহীনতা তার মুদ্রা হবে, আর গোটা সমাজকে এমন এক জায়গায় নামিয়ে প্রশ্নের জবাব পাওয়া যায় না কেন এই তথাকথিত ছাত্রলীগ কর্মীটি 2024 সালের নভেম্বরেও অস্ত্র শস্ত্র সহ ডাকাতি করে বেড়াতে পারে এবং ডাকাতির পর ধরা পড়লেও, অস্ত্র সহ ধরা পড়লেও জামিনে মুক্তি পেয়ে যায়। কাজেই অনেক প্রশ্নের উত্তর মিলছে না। দেশকে কেউ অস্থিতিশীল করতে চাইছে তা নিশ্চিত। আশঙ্কার শতভাগ কারণ আছে যে ওসমান হাদিকে দিয়ে যে টার্গেট কিলিং প্রচেষ্টার শুরু হলো সেটা ওসমান হাদিকে দিয়েই হয়তো শেষ হবে না। বাংলাদেশে ঢাকা ৮ আসনে নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে যে একরকমের টার্গেট করে সুনির্দিষ্টভাবে লক্ষ্য স্থির করে তার উপর গুলি চালানো হয়েছে এবং তাকে হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে, অর্থাৎ একরকমের টার্গেট কিলিং প্রচেষ্টার শিকার হয়েছেন হাদি, সেটা হাদিকে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় শুক্রবার একেবারে দিনে দুপুরে যখন মোটরসাইকেল থেকে গুলি করে চলে যাওয়া হয় তারপর থেকেই আসলে বুঝতে কোনো অসুবিধা হচ্ছিল না এবং খুব স্বাভাবিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণার 24 ঘন্টার কম সময়ের মধ্যে যখন হাদির মতো আগস্টের আন্দোলনের পর থেকে সারা বাংলাদেশে পরিচিতি পাওয়া একজন প্রার্থীকে এভাবে গুলি করা হলো লক্ষ্য স্থির করে, তখন থেকেই সচেতন সকলেই বা পর্যবেক্ষকরা সকলেই কিংবা এমনকি সাধারণ মানুষ প্রশ্ন তুলছিলেন যে হাদি কি শেষ, হাদির পরে কে? মানে একরকম কি হাই প্রোফাইল প্রার্থী যাদেরকে দেশের মানুষ চেনে তাদেরকে লক্ষ্য স্থির করে করে এভাবে গুলি চালিয়ে হত্যা করে নির্বাচন বানচাল করা, নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা সারা দেশকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা শুরু হলো কিনা হাদিকে লক্ষ্য করে গুলি চালানোর মাধ্যমে? হাদিদের একরকমের রাজনৈতিক সহকর্মী গণ অধিকার পরিষদ ভিপি নুরুর যে দল, নুরুল হক নুরুর দল গণ অধিকার পরিষদ, তার যে সাধারণ সম্পাদক রাশেদ খান, এই রাশেদ খান হাদির ওপর গুলি চলার মানে শুক্রবারের 3 দিন আগেই তিনি ঝিনাইদহে গত 9ই ডিসেম্বর এক সভায় গিয়ে নির্বাচনী জনসভায় গিয়ে বলেছিলেন যে নির্বাচন বানচালে 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে এবং তখন সেটা কিন্তু পত্রিকায় শিরোনাম হয়েছিল, যেমন ধরুন ইত্তেফাক পত্রিকায় শিরোনাম করেছে এবং তারা সেদিনই লিখেছিল, সেই 9 তারিখেই লিখেছিল যে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন যে গণ অভ্যুত্থানের পর যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে প্রত্যেক দলের প্রার্থীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, কারণ আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে। আমি এমন তথ্য পেয়েছি, মানে রাশেদ খান বলছেন তিনি এমন তথ্য পেয়েছেন, আরও তথ্য তিনি পেয়েছেন যে যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে, এভাবে নির্বাচন বানচালের চক্রান্ত তাদের রয়েছে। এই কথাগুলো যখন রাশেদ খানের কথার বরাত দিয়েই হাদি টার্গেট কিলিং এর একরকমের মানে কিলিং প্রচেষ্টার একরকমের সরাসরি শিকার হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে যে সত্যি এরকম তালিকা করে হত্যা প্রচেষ্টা চালানো হচ্ছে কিনা, কারণ কোনোভাবেই কোনো সূত্র মতেই হাদির ঘটনাকে আসলে একটা একক বা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ভাববার সুযোগ নাই, বিশেষভাবে তখন যখন এখন মানে শুক্রবারেই কিন্তু ফ্যাক্ট চেকিং একটা প্রতিষ্ঠান, আমি সেদিনই নাম জেনেছি, দ্য ডিসেন্ট, এবং যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সাইর মিলে ফেসবুকে ঘোষণা দিলেন যে হাদিকে যারা হামলা করেছেন যে দুজন তাদের সিসিটিভি ফুটেজ দেখে তারা বের করেছেন যে এই সিসিটিভি ফুটেজ যেই লোককে দেখা যাচ্ছে সেই লোকটি ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজেও উপস্থিত এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফেসবুক ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট এবং এসব বিবেচনা করে তারা চিহ্নিত করেছেন যে ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ এবং এই ফয়সাল করিম মাসুদ আদাবর থানা ছাত্রলীগের পদাধিকারী ছিলেন, মানে তিনি আদাবর থানা ছাত্রলীগের একজন সদস্য ছিলেন। প্রথম আলো কিন্তু এই খবরটি নিশ্চিত করেছে এবং তারা বলছে যে এই ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন কে এই ফয়সাল করিম দাউদ, সেখানে তারা নিশ্চিত করছে যে পুলিশ শনাক্ত করেছেন যে ওসমান হাদিকে যিনি গুলি করেছেন সেই সন্দেহভাজন ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। প্রথম আলো খোঁজ নিয়ে জানতে পেরেছে ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, যেটা কিনা নিষিদ্ধ, সেই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 2019 সালের 11ই মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতেও তিনি সদস্য হয়েছিলেন। এখন প্রথম আলো তার মানে পুলিশও একেই প্রধান হামলাকারী বলে মনে করছে। স্বরাষ্ট্র উপদেষ্টার তরফে এখনই এরই মধ্যে 2.5 কোটি টাকা 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে যিনি এই ফয়সাল করিম মাসুদ বা দাউদ খানকে ধরিয়ে দিতে পারবেন তার জন্য। কিন্তু এই যে ছাত্রলীগ করা ব্যক্তি, শুক্রবার দিনে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা সমর্থকেরা হাদির যারা জনসংযোগে একেবারে ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন তারা সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে বলেন যে এই ব্যক্তিরা হাদির সঙ্গে মিলে তাদের দলের সঙ্গে মিলে ঘনিষ্ঠভাবে
কিভাবে নির্বাচনী প্রচারণায় গত কয়েক সপ্তাহ ধরে কাজ করছিলেন। তার মানে ছাত্রলীগের পদাধিকারী একজন, যাকে কিনা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান জুলকারনাইন সাইড হামলার কয়েক ঘন্টার মধ্যে চিহ্নিত করতে পারলেন ছাত্রলীগের আদাবর থানার পদাধিকারী এবং এখন প্রথম আলো বলছে কেন্দ্রীয় কমিটিতেও থাকা একজন সদস্য হিসেবে, তাকে কিনা ইনকিলাব মঞ্চের কোনো নেতা কর্মী কিংবা ওসমান হাদির মতো একজন নেতা শনাক্ত করতে পারেন নাই, এবং এই ব্যক্তি, এই সাবেক ছাত্রলীগ নেতা কয়েক সপ্তাহ ধরে হাদির সঙ্গে কাজ করছিলেন। কাজেই এখন একটা পক্ষ প্রশ্ন তুলছেন যে এটা তো গুপ্ত রাজনীতির কৌশল। কাজেই বুঝতে বাকি থাকে না এই ফয়সাল করিম মাসুদ আসলে ছাত্রলীগের মধ্যে থাকা কোন রাজনীতির অনুসারী ছিলেন। কিন্তু কৌতূহলোদ্দীপক ব্যাপার হচ্ছে যে এখন ছাত্র শিবির নেতা কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম নোয়াখালীর এক জনসভায় দাঁড়িয়ে শনিবার দিন উল্টো বলেছেন যে গুপ্ত বাহিনীর হামলার শিকার হয়েছেন ওসমান হাদি। মানে ছাত্র শিবিরই এখন বলছেন যে একটা গুপ্ত বাহিনী ওসমান হাদিকে হামলা করেছেন। এখন তাহলে তারা ছাত্র শিবির কাদেরকে গুপ্ত বাহিনী হিসেবে চিহ্নিত করে, সে প্রশ্নটা করতেই হয়। কিন্তু যুক্তিসঙ্গত যে প্রশ্ন উঠে এসেছে এই প্রসঙ্গে প্রথম আলো তুলেছে এবং আমার দেশ পত্রিকাও এই খবরটি করছে যে কিভাবে পিস্তল সহ ধরা পড়ার পরেও এই ফয়সাল করিম মাসুদ, যাকে কিনা ছাত্রলীগ নেতা হিসেবে এখন চিহ্নিত করা হচ্ছে, তিনি 2024 সালের নভেম্বরে আদাবরের এক স্কুলে অস্ত্র শস্ত্র সহ ঢুকে 17 লাখ টাকা লুট এবং ডাকাতির চেষ্টা করেছিলেন এবং সে মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম তখন কিন্তু র্যাবের হাতে অস্ত্র সহ গ্রেফতার হয়েছিলেন। কিন্তু মাত্র মাসখানেক থাকবার পরেই নাকি গ্রেফতার, তিনি জামিনে ছাড়া পেয়ে যান এবং এখন আমার দেশ বলছে পিস্তল সহ গ্রেফতারের 1 মাস পরেই জামিন পান হাদিকে গুলি করা ফয়সাল। কাজেই সত্যিই তো এই ফয়সাল ছাত্রলীগ নেতারা যখন প্রাণ ভয়ে, মবের ভয়ে এবং পুলিশের ভয়ে, হামলা মামলার ভয়ে, মানে আগস্টের 5 তারিখ থেকে প্রাণ ভয়ে প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটছেন, তখন কিনা ফয়সাল মহাল তবিয়তে যেই আদাবরে তিনি বরাবর ছাত্রলীগের রাজনীতি করে এসেছেন, সেই আদাবরেই অস্ত্রশস্ত্র নিয়ে প্রাইভেট অফিসে ঢুকে ডাকাতি আর লুটপাট করতে যাচ্ছেন। তারপর তাকে ধরে ফেলা হচ্ছে, কিন্তু তিনি আবার 1 মাসের কম সময়ে জামিন পেয়ে যাচ্ছেন। কাজেই নানা রকম প্রশ্ন উঠছে যে কোন সে বাহিনী, কারা এসব টার্গেট কিলিং ঘটাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস শনিবার যমুনায় দেখা করেছেন ওসমান হাদির পরিবার, তার বোন, ভাই সহ তার পরিবারের সদস্যদের সঙ্গে এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস তখন 3 দলের নেতৃবৃন্দকে ডেকেছিলেন, বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই 3 দলকে তিনি অভ্যুত্থান বিরোধী শক্তির যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এটা জানিয়েছেন যে তাদের কাছে এখন যে তথ্য আছে, মানে ওসমান হাদির ওপর এই হত্যার চেষ্টা হওয়ার আগে কোনো তথ্য পান নাই প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার, কিন্তু এখন তাদের কাছে যে তথ্য আছে তাতে তারা জানতে পারছেন এই পুরো ঘটনা একটা গভীর ষড়যন্ত্রের ফসল এবং সেটা নির্বাচন বানচাল করার গভীর ষড়যন্ত্র। এবং তারা আরো জানতে পারছেন যে ষড়যন্ত্রকারীরা এখন প্রশিক্ষিত শুটার ভাড়া করছে। তার মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু সরাসরি বললেন যে টার্গেট কিলিং এর ঘটনার একটা প্রস্তুতি আছে এবং টার্গেট কিলিং এর ঘটনা বাস্তবায়নে একটা পক্ষ, মানে তিনি আওয়ামী লীগকে ইঙ্গিত করছেন, একটা পক্ষ রীতিমতো শুটার ভাড়া করে ফেলেছে। এ খবর এখন